লাউ পাতায় চাপা পুলি তো হামেশাই খাওয়া হয়, কিন্তু নোনা ইলিশের পাতুরি কখনো খাইনি আমি। আজকে আমি নোনা ইলিশের পাতুরি বানাবো। ফ্রেশ দেখে একদম লাউ পাতা নিয়ে নিলাম কিছু। উপরের যে উম শিরাগুলো আছে সেখান থেকে আঁশগুলো এভাবে টেনে বের করে নিচ্ছি। উদ্দেশ্য লাউ পাতাটাকে একটু নরম করে নেওয়া, যাতে আমার এটা ফোল্ড করতে সুবিধা হয়। এরপর পরতে পরতে আমি লবণ ছিটিয়ে দিচ্ছি। অনেকেই এটা পানির মধ্যে ভাপে করেন, সেটাও করা যায়। তবে আমার কাছে এভাবে লবণ দিয়ে সবচেয়ে বেশি সুবিধা মনে হয়। লবণ যাতে প্রত্যেকটা পাতায় লাগে, তো আমি সেভাবেই এগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাগিয়ে নিচ্ছি। লবণ মাখানো হলে আমি পাতাটা এক সাইডে রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি শুটকিটাকে প্রসেস করে নেব। এখানে এই পিসটা 150 গ্রাম ওজনের। আমি শুটকিটাকে ছোট ছোট করে পিস করে নেব, কারণ শুটকির মধ্যে যে কাঁটাগুলো আছে, আমার পিসটা ছোট হলে কাঁটাটাও ছোট হয়ে যাবে। খুবই ভালো মতো ধুয়ে এটাকে রেডি করে নিব। আপনারা ভালো করেই জানেন যে নোনা ইলিশ লবণের মধ্যে প্রসেস করা হয়, তো খুব ভালো মতো ধুতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। এর মধ্যে আমি কিছু পেঁয়াজ এবং রসুন ছিলে নিয়েছি। কিছু শুকনো মরিচ আমি আগে থেকেই পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। পেঁয়াজ, রসুন এবং মরিচগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু সরিষা। এই রেসিপিটা আমি নিজস্ব রেসিপিতে করছি, মানে আমি সরিষা বাটা দিতে দেখিনি কাউকে। তো যেহেতু নোনা ইলিশ, সেটার সাথে সরিষাটা খুব ভালো যাবে, তো আমি সেজন্য একটু সরিষাও দিয়েছি। প্রথমে এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, তারপর এখন নোনা ইলিশটা আমি অ্যাড করে নিচ্ছি। আমি কালারটা সুন্দর হওয়ার জন্য কিছু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সামান্য একটু সরিষার তেলও আমি অ্যাড করে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। প্লাস ভিতরে যে পুরটা সেটা খটখটে হবে না, একটু মাখো মাখো হবে। সব দিয়ে একসাথে আবারও একবার ব্লেন্ড করে নিলাম। আর পাতাটা দেখুন, এখন চাপলে এভাবে করে পাতার ভেতর থেকে পানি বের হচ্ছে। এখন এটা একদম সুতি কাপড়ের মতো হয়ে গেছে। আমি যে কোনোভাবে ইচ্ছা করলে এটাকে আমি ফোল্ড করতে পারবো। এখানে আমি একটা ভুল করেছিলাম, যে লবণ মাখানোর পর এটা আমি ধুয়ে নিইনি। আপনারা জানেন যে নোনা ইলিশে কখনো লবণ দিতে হয় না এক্সট্রা। তো আমার কাছে একটু লবণ বেশি লেগেছিল। তো আপনারা যখন করবেন পাতাটাকে একটু ধুয়ে নিবেন। পরিমাণ মতো পুর ভিতরে দিয়ে আমি আমার ইচ্ছা মতো করে আমি পাতাটা ফোল্ড করে নিচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে যাতে ভেতর থেকে পুরটা বের হয়ে না আসে, আর প্রত্যেকটা পুলি যাতে এক সমান হয়। একে একে আমি সবগুলো পুলি বানিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি চুলায়। একটা ফ্ল্যাট ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এরকম প্যানগুলো যদি আপনি বসান, তাহলে হচ্ছে একসাথে অনেকগুলো পুলি ভাজতে পারবেন। আর উল্টাতেও খুব সুবিধা হবে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হওয়ার পর একে একে আমি সবগুলো পুলি দিয়ে দিচ্ছি। প্রথম দেওয়ার সময় একটু সাবধানে দিবেন। ভিতরে মানে পানির পুর থাকায় একটু ছিটে আসতে পারে, তো সাবধানে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে আমি আস্তে আস্তে এটাকে ৩-৪ মিনিটের জন্য একটা পিঠ রান্না করে নিব। যেহেতু ভিতরের পুলিটা আমি আগে থেকে রান্না করে নেইনি, তাহলে আস্তে আস্তে করে কুক করে নিতে হবে এটা। তো এক পাশ হয়ে যাওয়ার পর আমি পুলিটা উল্টে দিচ্ছি। এই অবস্থায় পুলিটা একেবারেই নরম থাকে। এভাবে যদি উল্টাতে সমস্যা হয়, তাহলে ২ টা স্প্যাচুলা একসাথে করে চাপ দিয়ে ধরে ধরে উল্টে নিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি অপর পাশটাও আবার ৩-৪ মিনিটের জন্য কুক করে নিব। মোট ৩ থেকে ৪ বার আমাকে এটা ৪ বার করলে সবচেয়ে ভালো হয়।
যখন দেখবেন যে আস্তে, আস্তে একটা পিঠ এরকম শক্ত হয়ে আসতেছে তখন বুঝতে হবে যে পুলিটা একদম রেডি। মানে ২ টা পাশই যখন পাতাগুলো পুড়ে শক্ত হয়ে আসবে তখন বুঝতে হবে পুলিটা একদম রেডি। নামিয়ে পরিবেশন করে নিচ্ছি গরম, গরম ভাতের সাথে। আপনারা কে, কে এই পুলি পছন্দ করেন বলেন তো? আমার কাছে তো ভীষণ মজা লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবাই একবার হলেও ট্রাই করবেন। আর এটা কিন্তু আপনি অনেকদিন রেখে খেতে পারবেন। ফ্রিজে নরমালি ১ সপ্তাহ এবং ডিপে অনেকদিন রেখে খেতে পারবেন। জাস্ট নামিয়ে গরম ভাতের মধ্যে দিয়ে এটাকে গরম করে নিলেই হবে। আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।